আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। ভেক্টর অধ্যায়টি আমরা সর্বমোট 6টা টাইপে ভেক্টর অধ্যায়টিকে ভাগ করেছি। 6টা টাইপের মধ্যে আজকে আমরা 1 to 3 টাইপ শেষ করব। আমরা চলে যাই আমাদের ধারাবাহিক আলোচনা টাইপ 1 এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টের মধ্যে। ভেক্টর এবং ভেক্টরের শ্রেণীবিভাগ। ভৌত জগতে যেটাকে পরিমাপ করা যায় তাকেই আমরা রাশি বলি, ঠিক না? যদি কোনো রাশির পরিমাপের ক্ষেত্রে মান এবং দিক উভয় বিদ্যমান থাকে তবে এটাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। মানে প্রথমত যেটাকে পরিমাপ করা যায় সেটাকে আমরা কি বলি? রাশি বলে থাকি। যেটাকেই পরিমাপ করা যায় সেটাকে আমরা রাশি বলা হয়। কিন্তু পরিমাপের ক্ষেত্রে যদি মান এবং দিক দুটেই থাকে সেটা কি? ভেক্টর রাশি। এগুলো সবাই আমরা জানি, তাই এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি না। ঠিক আছে, আমরা চলে যাই যে এখানে ভেক্টর রাশিগুলো মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স আলোচনা করেছি। আপনারা যদি এটা দেখেন যে ভবে সব জাস্ট প্রিয়, এই প্রিয়র ক্ষেত্রে এই ও না দিয়ে মানে 29 না দিয়ে ও দিলে প্রিয়তমা ভাসে। ঠিক আছে, এই ওয়ার্ডটা যদি এই সেন্টেন্সটা যদি আপনারা মনে রাখেন তাইলে এই মানে কি? ভবে মানে হচ্ছে ভরবেগ, আর এই ব্যাগ মানে এটা ব্যাগ, আর এই স মানে স্মরণ, এই ব মানে বল, এই প্রিয় মানে হচ্ছে প্রাবল্য, এই ও মানে ওজন, এই তমা মানে ত্বরণ, এই এম মানে মন্দন। ঠিক আছে, এই এম মানে মন্দন আর ম মানে মন্দন, এবং এই ভ মানে কি? জড়তার ভ্রামক, আর এইখানে হচ্ছে এই স মানে হচ্ছে সান্দ্রতা, এবং এই প্র মানে হচ্ছে এই মহাকর্ষীয় প্রাবল্য। হ্যাঁ, অথবা এটাকে আমরা পৃষ্ঠটান বলতে পারি। পৃষ্ঠটান এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তার মানে এটা ছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন যে টর্ক একটা ভেক্টর রাশি। টর্ক একটা কি রাশি? ভেক্টর রাশি। তার মানে এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলো ছাড়া বাকি যারা আছে তারা সবাই কি রাশি? স্কেলার রাশি। এগুলো ছাড়া বাকি যারা আছে তারা কি রাশি? স্কেলার রাশি। এটা মনে রাখবেন, তাহলে আপনার কি হয়ে গেল? এইটা দিয়ে জাস্ট আমার স্কেলার রাশি আর মুখস্থ করার দরকার নেই। আমরা এটা মনে রাখবো এগুলো ছাড়া বাকি যারা আছে তারা ভেক্টর রাশি। ঠিক আছে, স্কেলার রাশি এগুলো ভেক্টর রাশি। কতিপয় ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। শূন্য ভেক্টর। যদি কোনো ভেক্টরের ক্ষেত্রে তার আদিবিন্দু এবং শেষ বিন্দু একটাই থাকে, মানে আদিবিন্দু এটা এবং শেষ বিন্দু যদি এটাই হয়, শেষ বিন্দু এবং আদি বিন্দু যদি সেম হয়, তাহলে ওই ভেক্টরটাকে আমরা কি বলবো? শূন্য ভেক্টর বলবো। অথবা যার যে ভেক্টরের মান শূন্য, আমরা সহজভাবে যে ভেক্টরের মানটা কি? মান যদি শূন্য হয় সেই ভেক্টরটাই শূন্য ভেক্টর। প্রকৃত বা অপ্রকৃত ভেক্টর। কোন ভেক্টর প্রকৃত বলা হবে যদি, এক কথায় মনে রাখবেন প্রকৃত শূন্য ভেক্টর, যে ভেক্টরের মানটা শূন্য, আমরা তো জানি কোন ভেক্টরের মান যদি শূন্য হয় সেটাকে আমরা শূন্য ভেক্টর বলি। এটা ছাড়া যাদের মান শূন্য হয় না তারাই প্রকৃত ভেক্টর। তাহলে অপ্রকৃত ভেক্টরকে একটাই অপ্রকৃত ভেক্টর আছে, যেটা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর একমাত্র অপ্রকৃত ভেক্টর। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। শূন্য ভেক্টর একমাত্র অপকৃত ভেক্টর, তাহলে বাকি সবাই প্রকৃত ভেক্টর। মানে যদি এই ভেক্টর নট ইকুয়াল টু শূন্য হয় তাইলেই সেটা কি হবে? প্রকৃত হবে। এক কথায় শূন্য ভেক্টর ছাড়া, মানে শূন্য ভেক্টর ছাড়া, ঠিক আছে, শূন্য ভেক্টর ছাড়া আমরা যদি দেখি, শূন্য ভেক্টর ছাড়া বাকি সবাই কি ভেক্টর? এই শূন্য ভেক্টর ছাড়া বাকি সবাই অপকৃত। ঠিক আছে, প্রকৃত, বাকি সবাই প্রকৃত। শূন্যটাই একমাত্র কি? অপকৃত একটা ভেক্টর। ঠিক আছে, অপকৃত একটা ভেক্টর। আমরা এটা একক ভেক্টর, আমরা তো জানি যে একক ভেক্টর যদি কোনো ভেক্টরের মানে এক হয় তাহলে সেই ভেক্টরকে আমরা কি বলি? একক ভেক্টর বলা হয়। তো একক ভেক্টর যদি একটা ভেক্টর আর দ্বারা প্রকাশ করি তাহলে এই ভেক্টর ডিভাইডেড বাই তার ওই ভেক্টরের মান। ঠিক আছে, ওই ভেক্টরটা ডিভাইডেড বাই, এটা হচ্ছে তার সূত্র। ধরেন এই ভেক্টর যারা যদি আমি এইভাবে প্রকাশ করি, i প্লাস ধরেন 2j প্লাস ধরেন 2k, এরকম একটা ভেক্টর যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে তার একক ভেক্টর আর ইকুয়াল টু হবে কত? আর ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টরটা, মানে এই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান। তো মানের ক্ষেত্রে আমরা জানি যে মানটা কি হয়? কোন ভেক্টরের মান হয় রুট ওভার অফ এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, মানে i এর সহগ j এর সহগ, মানে 1 স্কয়ার 2 স্কয়ার মানে 4 4 9, এটা 3 হয়ে যায়। তাহলে ওর নিচে হচ্ছে 3 আর উপরে ভেক্টরটা মানে i প্লাস 2j প্লাস 2k। ঠিক আছে, এটা হচ্ছে কি? কোন ভেক্টরের একক ভেক্টর। কোন ভেক্টরের একক ভেক্টর। আমাকে যদি বলে একটা ভেক্টর দিল আর একটা ভেক্টর দিল v, হ্যাঁ, এরকম দুইটা ভেক্টর দিলে দুইটা লব্ধির একক ভেক্টর, তাহলে হবে কি? একক ভেক্টর a ভেক্টর প্লাস b ভেক্টর, এই ভেক্টরটা এই ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টর প্লাস b ভেক্টরের মান। এটা হচ্ছে কি? লব্ধির একক ভেক্টর। a আর b এর লব্ধির একক ভেক্টর, নিচে তাদের লব্ধির যোগফলের মান, উপরে তাদের লব্ধির ভেক্টরটা যোগ করলে কিন্তু একটা ভেক্টর আকারেই থাকে। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর আকারেই থাকবে, বাট মানটা বের করলে কিন্তু ভেক্টর থাকে না। ঠিক আছে, এটা গেল আমাদের
একক ভেক্টর নিয়ে। একক ভেক্টরের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে আমরা জানি এই যে আই জে কে এগুলো আয়তাকার একক ভেক্টর। আই জে কে এগুলো কি ছিল? আয়তাকার একক ভেক্টর। এদের উপরে আমরা টুপি দিয়ে এদেরকে আমরা প্রকাশ করে থাকি। এগুলো আমরা জানি সবাই, আমরা এগুলো ফিজিক্সে পড়ে আসছি, ম্যাথে পড়ে আসছি ভেক্টর নিয়ে। মানে সবাই আমরা ভেক্টর একটা খুব মানে একটা মাঝে মাঝে ঝামেলা করে, তারপরেও দেখা গেছে এটা তো পড়া লাগে সব সময়, এটা সবাই পড়ে আসছে। অবস্থান ভেক্টর অর্থাৎ পি যদি একটা বিন্দু হয় x, y, z, ধরলাম এটা হচ্ছে x, এটা y বা এটা z, মানে এটাকে আমরা x ধরলাম, এটাকে y ধরলাম, এটাকে z ধরলাম। এই তিনটা অক্ষের সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান, তাহলে পি বিন্দুর অবস্থানটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাইলে এখানে এই যে অবস্থানটা যদি ও মূলবিন্দুর সাপেক্ষে যদি তার অবস্থানটা কি হয়, মূলবিন্দুর সাপেক্ষে যদি তার অবস্থানটা ওপি ভেক্টর হয়, মানে ওপি ভেক্টর হয় বা আর ভেক্টর হয়, ঠিক আছে, তার মানে x, y, z কে আমরা লিখতে পারি কত? জাস্ট এটাকে আমরা লিখতে পারি কত? ix প্লাস ij প্লাস ধরো i y মানে yj প্লাস kz, ঠিক আছে, y j। তার মানে এগুলোর সামনে আমরা টুপি দিলে এটা হচ্ছে কি তার আর ভেক্টর ইকুয়াল টু তার একক ভেক্টর আর অবস্থান ভেক্টর। হ্যাঁ, এই পি কে এই ওপি এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি? ওপি ভেক্টরকে, এই ওপি ভেক্টরকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, মানে আর ভেক্টরকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। তারপরে হচ্ছে সহ আদি ভেক্টর। কোন ভেক্টর সহ আদি ভেক্টর হচ্ছে কোন ভেক্টরের সবগুলো ভেক্টর যদি একই বিন্দু থেকে, ঠিক আছে, ওই সকল ভেক্টরের একই আদি বিন্দু, মানে প্রত্যেকটার আদি বিন্দু মানে এখান দিয়ে স্টার্ট করছে, আদি বিন্দু যদি একটাই হয়, যতগুলো ভেক্টর তাদের প্রত্যেকটার আদি বিন্দু যদি একটা বিন্দু থেকে শুরু হয়, তারা সহ আদি ভেক্টর বা সহ প্রারম্ভিক ভেক্টর। এটাকে বলা হয় সহ আদি ভেক্টর বা সহ প্রারম্ভিক ভেক্টর, ঠিক আছে। এই বি3 চারটি সহ আদি ভেক্টর। তারপরে সদৃশ এবং বিসদৃশ ভেক্টর। সদৃশ আর বিসদৃশ ক্ষেত্রে এই জিনিসটা আমরা মনে রাখবো, যদি দুইটা ভেক্টর হইতে হয়, দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, মান সমান হইতে হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। মান সমান হইতে হবে, দুইটা ভেক্টর যদি একই ক্রমে মানে একই দিকে নির্দেশিত হয় তবে ভেক্টরদ্বয়কে পরস্পরের সদৃশ বলা হয়। কিন্তু যদি দুইটা বিপরীত দিকে নির্দেশিত হয়, এটা এইদিকে বাট এটা এইদিকে, তখন সেটা কি? এটাকে সদৃশ আর এটা কিন্তু বিসদৃশ। বাট দুটা যদি সমান হয়ে যায়, তখন কিন্তু এটা সমান ভেক্টর। মানে এবং দিকে যদি সমান হয়ে যায়, মানও যদি সমান, দিকও যদি একই হয়, তখন তাকে সমান ভেক্টর বলা হয়। মান সমান হইতেও পারে, মানে সমান এক ধরনের সদৃশ, তবে মানে তখন তো আমরা সদৃশ অপশন একটা থাকবে, ঠিক আছে, সমান অথবা সদৃশ। কিন্তু যদি দুটো অসমান হয়, দিক একই হয়, তখন সেটা সদৃশ। অসমান হয় কিন্তু দিক ভিন্ন হয়, মানে দিক ভিন্ন হয় কিন্তু অসমান হয়, তখন সেটা বিসদৃশ, ঠিক আছে। বিপরীত দিকে, দিকটা ভিন্ন বলতে বিপরীত দিকে, দিকটা বিপরীত। এখানে দিকটা কি? দিকটা হচ্ছে বিপরীত এবং মান মানে দিকটা বিপরীত মানে অসমান, মানে কি? মানে অসমান, তখন সেটা বিসদৃশ ভেক্টর। মানে আবার অসমান, ঠিক আছে। এখানে দিক সেম মানে দিক একই এবং মান অসমান, মানটা কি? অসমান। সদৃশের ক্ষেত্রে মানটা অসমান, এটা খেয়াল রাখবেন। সদৃশের ক্ষেত্রে কি? মানটা অসমান হবে। এক্ষেত্রে বিসদৃশের ক্ষেত্রেও মানটা অসমান হবে, দিকটা ভিন্ন হবে। সমানের ক্ষেত্রে মান এবং দিক একই হবে। তবে বিপরীত ভেক্টর যদি হয়, বিপরীত ক্ষেত্রে মান সমান, তবে দিক যদি ভিন্ন হয় তখন এটা বিপরীত হয়, ঠিক আছে, তখন সেটা বিপরীত হয়। আচ্ছা, আমরা এটা শিখলাম। সদৃশ বিসদৃশ এখানে সমান পর্যন্ত আমরা বলে দিচ্ছি। রেসিপ্রোকাল ভেক্টর, দুটো ভেক্টরের মানের গুণফল যদি 1 হয়, দুইটা ভেক্টরের মানের গুণ করে যদি ভেক্টরদেরকে পরস্পরের, তখন এই রেসিপ্রোকাল ভেক্টর বলা হয়। মানের গুণফল যদি কত হয়? 1 হয়, ঠিক আছে। সমতুল্য ভেক্টর এক গুচ্ছ ভেক্টরকে সমতুল্য ভেক্টর বলা হয় যদি তাদের ধারক রেখাগুলো একই সমতলের সমান্তরাল হয়, ঠিক আছে। জাস্ট এখানে আমরা বেসিক কয়েকটা সংজ্ঞা শিখলাম। এই সংজ্ঞাগুলোর বাইরেও বইয়ে অনেকগুলো সংজ্ঞা আছে যেগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, এগুলো আমি এখানে আলোচনা করেছি, ঠিক আছে। আপনারা চাইলে বইটা থেকে দেখতে পারেন, প্রায় আমি 90% এর মতন বই থেকে কভার করে ফেলেছি। তারপরে এসএসসি আর এইচএসসির যে ভেক্টর, ফিজিক্সের যে ভেক্টর আছে, ম্যাথের যে ভেক্টর আছে, ওই দুইটা জায়গা আপনারা কমপ্লিট করতে পারলে ভেক্টর নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে ভেক্টর অধ্যায় কমপ্লিট করতে গেলে আমাদের এই বেসিক গুলো যেগুলো এসএসসি এইচএসসি তে আছে, যে চ্যাপ্টার গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, ওই চ্যাপ্টার গুলো কিন্তু আপনারা ফোকাস করতে হবে। ওখান থেকে বেসিক থেকে দিয়ে দিবে। আমি কিন্তু ওইভাবেই গুছাইছি যাতে আমাদের যেভাবেই প্রশ্ন করুক আমরা পাই। নিচের কোনটি স্কেলার আসে? দেখেন কোনটা? টর্ক তো আমরা ভেক্টর, এটা ব্যতিক্রম মনে রাখছিলাম। বল তো আমাদের আছেই, ভবে সব ছিল, কৌণিক ভরবেগ ছিল, টর্ক ছিল, এগুলো কি রাশি? মানে এগুলো ভেক্টর। তাহলে কাজ কি? স্কেলার আসে। কাজ কি? একটা
স্কেলার আসে, ঠিক আছে। তার মানে এটা কাজ। এই যে ভেক্টর, ভেক্টর একটা কি, এই ভেক্টরটা যে ভেক্টরটা আমাদের দিছে, এই ভেক্টরটা আসলে কি ভেক্টর? এটা কি নাল ভেক্টর না একক ভেক্টর? দেখেন তো, উপরে ভেক্টর, নিচে তার মানটা আছে। আমি দেখি মানটা কত, কোনো ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মান কি? এটা 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস আর আবার 1 স্কয়ার। তাহলে তার মানটা কত হয়? √3 হয়। তাহলে উপরে যে ভেক্টরটা আছে, উপরের ভেক্টরটা, উপরে যদি আমরা ভেক্টর প্রকাশ করি, নিচে যদি ওই ভেক্টরের মানটা দেই, তাইলে এই যে আর ভেক্টর ইকুয়াল টু, মনে আছে যে আর ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টরটা ছিল মডুলাস অফ এই ভেক্টরের মান ছিল, তখন এটাকে আমরা কি বলতাম? একক ভেক্টর বলতাম। এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এমন ভাবে দিছে যেটাকে বোঝা যায় না এটা একটা একক ভেক্টর, ঠিক আছে। তারপরে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমানের, অসমানের দুটি ভেক্টর, একটু চিন্তা করেন তো। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় মানে একই দিকে ক্রিয়াশীল অসমান মানে দুইটা আবার অসমান, তখন দুইটা ভেক্টর সদৃশ হয়, সমান হয় না, তখন দুইটা সদৃশ হয়, সদৃশ ভেক্টর হয়, বিপরীত না, ঠিক আছে। একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর যার একটা পাদবিন্দু, ঠিক আছে, একটা পাদবিন্দু থেকে যদি ভেক্টরগুলো উৎপন্ন হয় তাহলে তাদেরকে কি বলা হয়? সম আধি ভেক্টর বা সম প্রারম্ভিক ভেক্টর। একটা পাদবিন্দু থেকে বা একটা বিন্দু থেকে তারা সবাই যদি উৎপত্তি হয় তাইলে এদেরকে সম কি বলা হয়? সম প্রারম্ভিক ভেক্টর, ঠিক আছে, সম প্রারম্ভিক ভেক্টর বলা হয়। তারপরে সমজাতীয় অসমান, একটু খেয়াল করেন, সমজাতীয় কিন্তু অসমান, মানে সমজাতীয় অসমান এবং বিপরীতমুখী, সমজাতীয় অসমান এবং বিপরীতমুখী, তার মানে বিসদৃশ, দেখছেন বিসদৃশ, এটা কিন্তু বিসদৃশ ভেক্টর। সমজাতীয় মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করেন, অসমান, হ্যাঁ দুইটা সমান না, ঠিক আছে। বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়? বিসদৃশ। কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যদি একই হয়, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যদি একটাই হয় তাহলে সেটা কি হয়? শূন্য ভেক্টর। না একক ভেক্টর না, এটা মাঝে মাঝে ঝামেলা করতে পারে। একক ভেক্টর মানে একটা একক ভেক্টর মানে এক না, শূন্য ভেক্টর মানে যার পাদবিন্দু যেই তার শীর্ষবিন্দু সেম, এটা ছিল শূন্য ভেক্টর, যার মান শূন্য আর যার মান এক তার মান একক ভেক্টর, ঠিক আছে। কোন ভেক্টর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যদি একই হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আমরা বলে থাকি, ঠিক আছে। আমরা এই টাইপের আমরা আরো কয়েকটা এমসিকিউ দেখি। নিচের কোনটি নির্দিষ্ট কোনো দিক নয়? মনে রাখবেন যখন এইখানে আমাদের একটা জানা, নিচের কোনটি নির্দিষ্ট দিকে নয়, শূন্য ভেক্টর হবে উত্তরটা। এখানে আমি মনে হয় ভুল করছি, যার যার শূন্য ভেক্টর সেটা কিন্তু কোনো নির্দিষ্ট দিকে নয়, ঠিক আছে। এটা আমরা একটু কারেকশন করে নিই, এটা কিন্তু আমাদের এইটা হওয়ার কথা, শূন্য ভেক্টর, ঠিক আছে। এটা শূন্য ভেক্টর যার মান কি না? নির্দিষ্ট না, ঠিক আছে। এটা একটা শূন্য ভেক্টর যেটার দিক নাই, দিক নির্দিষ্ট করা যায় না, কারণ এটা আদি বিন্দু এবং শেষ বিন্দুর এখানেই, তার মানে এটা কি? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর আমরা বলি। এখানে দেখেন এই যে এ ভেক্টর দ্বারা মানে এ ভেক্টরের দিক কি বোঝায়? তো এ ভেক্টর যদি এই দিকে হয় তাহলে এই মাইনাস এ ভেক্টরটা কোন দিকে হবে? তার বিপরীত দিকে হবে না? মানে এ যেদিকে ছিল এই মাইনাস এ ভেক্টরটা তার উল্টা দিকে হবে না, ঠিক আছে। তার মানে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, একটু চিন্তা করেন যে মাইনাস এ ভেক্টরটা কি বোঝাচ্ছে? এ ভেক্টরের দিক কি? এর দিকে না, কারণ এটা মাইনাস দ্বারা উল্টা দিকে বোঝাচ্ছে, এর বিপরীত দিকে, রাইট, ঠিক আছে। এটা এর বিপরীত দিকে বোঝাচ্ছে। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে সরণ ভেক্টর। একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্বটা যাবে এটা হচ্ছে কি ভেক্টর? নির্দিষ্ট দিকে যে দূরত্বটা যাবে এটা সরণ ভেক্টর। আর ওই যে এই দূরত্বটা যাবে এটা হচ্ছে সরণ ভেক্টর। বা একটা বিন্দুর অবস্থান যদি মূলবিন্দু থেকে বোঝায় তখন সেটা কিন্তু অবস্থান ভেক্টর। মূলবিন্দু থেকে একটা বিন্দুর অবস্থান যদি বোঝায় তখন সেটা কিন্তু অবস্থান ভেক্টর ছিল। আর নির্দিষ্ট দিকে যে দূরত্বটা অতিক্রম করে সেটা তার সরণ ভেক্টর। কোনটি সঠিক ভেক্টর নয়? সঠিক ভেক্টরের ক্ষেত্রে মনে আছে, ঠিক আছে। সঠিক ভেক্টরের ক্ষেত্রে কি? যে ভেক্টরের মান শূন্য সেটা সঠিক ভেক্টর নয়। তাহলে শূন্যকে নাল ভেক্টর, যে এটা ছাড়া বাকি সবাই প্রকৃত, আমরা জানি প্রকৃত ভেক্টর বা সঠিক ভেক্টর, ঠিক আছে। তাহলে বাকি সবাই মানে মানে সঠিক ভেক্টর, বাকি সবাই কি ভেক্টর? সঠিক ভেক্টর। কে ছাড়া? নাল ভেক্টরটা ছাড়া। নাল ভেক্টরটা সঠিক ভেক্টর নয়। এগুলো সব মানে মোটামুটি বোর্ডে আসা কোশ্চেনে, আমি এগুলো জাস্ট পাশাতে লিখি নাই, কিন্তু এগুলো এই যে আমরা যে সংখ্যাগুলো শিখছি সেই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে, যে কনসেপ্টটা আমরা শিখছি সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এই টাইপের যত প্রকার এমসিকিউ দেওয়া চায়। তবে কনসেপ্টগুলো যদি বুঝে থাকেন সেক্ষেত্রে আরো নর্মাল কিছু তো বুঝবেন, যে বিপরীত ভেক্টর, সমান ভেক্টর, এগুলো যদি আমি সংজ্ঞা আকারে আলোচনা করি না ছোটখাটো গুলো। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। টাইপ 2 কনসেপ্ট, ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের মান নির্ণয় সম্পর্কিত আলোচনা হবে। ধরেন আমি যদি একটা ভেক্টর মানে এ ভেক্টর যদি হয় একটা ভেক্টর, এটাকে যদি আমি a1i প্লাস a2j প্লাস ধরেন a3k দিয়ে প্রকাশ করি,
আবার যদি আরেকটা ভেক্টর বি ভেক্টর হয় b1i, তারপরে b2j প্লাস b3 যদি কে হয়, প্রত্যেকটার মধ্যে আমরা ক্যাপ দিলাম, ঠিক আছে, i j কে। এখন এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাইলে কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। তাইলে এখানে এইটা হবে a1 প্লাস b1 ডিরেক্টলি যোগ হয়ে i হবে, প্লাস এটা হবে a2 প্লাস b2, তারপরে কত হবে যে হবে প্লাস a3, তারপরে কত হবে a3 প্লাস b3, তারপরে এটা কে হবে, কে ভেক্টর হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তার যোগফল। তো এখানে যদি অন্য কোনো ভেক্টর থাকতো তাহলে আমি কি করতাম, অন্য কোনো ভেক্টর বলতে ধরেন এখানে এই যে a1 এর জায়গায় এরকম থাকতে পারতো না, যে ধরেন 2i তারপর -3j প্লাস এর ধরেন 4k এরকম থাকতে পারতো না দুইটা ভেক্টর, তখন তো আমাদের এই ধরেন 5i মাইনাসের 6k 6j, হ্যাঁ, প্লাস এর ধরেন 2k। তো আমি কি করব, এই যে দুইটাকে যোগ করলে এটাকে, এই যে এটাকে যদি এই ধরি, এটাকে যদি b ধরি, তাহলে যোগফলটা কত হবে, ধরেন a প্লাস b ভেক্টর ইকুয়াল টু কত হবে, 5 আর 2 হবে 7i, তারপরে মাইনাসের হবে 9i, তারপরে প্লাসের হবে কত 6k, ঠিক আছে। এটা যে এটাকে, তার মানে এইভাবে আমরা কি করতে পারি, যোগফলটা খুব ইজিলি বের করতে পারি, ঠিক আছে। এটা গেল একটা যোগফল বের করার ক্ষেত্রে, ঠিক আছে, এটা যোগফল। কিন্তু যদি আমরা বিয়োগফল বের করি, একটু চিন্তা করুন তো, ভেক্টর মাইনাস বি ভেক্টর সেম আমরা বিয়োগ করে দিব। আবার এখানে আমাকে এটাও তো বলতে পারে যে 2 ভেক্টর প্লাস এর 3b ভেক্টর বের করো, তখন আমি এই এ ভেক্টরটাকে 2 দ্বারা গুণ করব এবং বি ভেক্টরটা 3 দ্বারা গুণ করে তারপরে যোগ করব। এরপরে বিয়োগ করতে বললে বিয়োগ করব নরমালি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে। কিন্তু আমাকে এটা না বলে যদি আমাকে বলে যে এখানে যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, এই যদি এরকম হয় একটা ত্রিভুজের, ভেক্টরের ত্রিভুজ সূত্রটা জানি আমরা, ধরলাম a b c, এটা এইদিকে বুঝাইলো, এটা এইদিকে বুঝাইলো, এটাও এইদিক বুঝাইলো, বাট এটা এইদিক বুঝাইলো, তখন এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটার ক্ষেত্রে আমরা চিত্রটা মনে রাখবো যারা একই দিকে যতটুকু আছে, ধরুন ab ভেক্টর প্লাস bc ভেক্টর একই দিকে বোঝাচ্ছে, আর এটা কি তার উল্টা দিকে বোঝাচ্ছে। সহজে আমরা এটা মনে রাখবো যে এটা হচ্ছে ভেক্টরের কি ত্রিভুজ সূত্র। তো এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি, যেমন অনেক ভাবে লেখা যায়, ইকুয়াল টু ধরেন ac ভেক্টর মাইনাস ab ভেক্টর, এটাও লেখা যাবে, বা আবার এই ab ভেক্টর ইকুয়াল টু ac মাইনাস bc ভেক্টরও লেখা যাবে। তো আমাদের অপশনে অনেক কিছু থাকতে পারে, বা এটাকে আমাদের এইটাকে p ভেক্টর দিয়ে দিতে পারে, এটাকে q ভেক্টর, এটাকে r ভেক্টর দিয়ে দিতে পারে, কোনটা সঠিক, তাহলে আমরা লিখতে পারি p ভেক্টর প্লাস q ভেক্টর ইকুয়াল টু r ভেক্টর, এরকমও থাকতে পারে। এটা হচ্ছে ভেক্টরের কি সূত্র, ত্রিভুজ সূত্র। তাহলে এখানে ভেক্টরের যোগের সূত্র এবং ত্রিভুজ সূত্র, তারপরে বিয়োগেরটা তো নরমালি বিয়োগ করলে এটা, ঠিক আছে। আর ভেক্টরের মান জিনিসটা কি, যদি একটা ভেক্টর এরকম ভাবে প্রকাশ হয় যে 1i প্লাস ধরেন a2j প্লাস a3k, এইটা যদি একটা ভেক্টর হয় তার মানটাই ভেক্টর, এই ভেক্টরের মানটা কত হবে, √a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, ঠিক আছে। তার মানে আমার ভেক্টরটা যদি এখানে এটা এরকম হইতো, ধরেন 3i প্লাস এর 4j, ঠিক আছে, ধরেন প্লাস এর 2k, তাইলে এটা কি হইতো, তাইলে এটা √3 স্কয়ার প্লাস এর 4 স্কয়ার প্লাস এর 2 স্কয়ার, তাহলে 9 প্লাস 16 প্লাস 4 যত হয় 20 আর হচ্ছে 16, মানে ধরেন 34 হইলো। তাইলে এই ভেক্টরের মানটা মডুলাস অফ এ, এটা হচ্ছে মডুলাস অফ এ, মানে তার মানটা কত, এটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়। তো আমাকে যদি দুইটা ভেক্টর দিয়া বলে হয়, এই একটা ভেক্টর দিল, ধরেন বি একটা ভেক্টর দিল, দুইটা ভেক্টর মানে আমাদেরকে দিয়ে দিল, ধরেন এখন বললো তাদের লব্ধি ভেক্টরের মান কত, তাহলে লব্ধি মানে দুইটার যোগফল, তো লব্ধি ভেক্টরের মান বললে আবার যোগফল করার পরে তার মানটা, একটু চিন্তা করেন। তার মানে এখানে আমাকে বিভিন্ন ভাবে জাস্ট মান নির্ণয় করে শিখছি, মানে শুধু মানে অ্যাপ্লাইটা হবে এমনটা না, আমাকে এর বাইরেও চিন্তা করতে হবে। আমাকে এই দুইটা ভেক্টর দিল, দিয়ে আমাকে দিল এইভাবে, ধরেন 2b ভেক্টর, দুইটা ভেক্টরের এটার মান, তার মানে কি আমাকে প্রথম ভেক্টরকে 3 দ্বারা গুণ করে, দ্বিতীয় ভেক্টরকে 2 দ্বারা গুণ করে, তারপরে দুইটা ভেক্টরকে যোগ করে, তারপরে তার মান, এই যে মডুলাসটা মানে কি তার ভেক্টরের মান, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয় সম্পর্কিত আলোচনা, ঠিক আছে। তাহলে আমরা ভেক্টরের যোগের ক্ষেত্রে ত্রিভুজের যে ফর্মুলাটা আছে সেটা একটু জানা রাখবো, আর বিয়োগের নরমালি দুইটা ভেক্টর নরমালি বিয়োগ হবে, ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যে নরমালি বিয়োগ হবে। এটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ এবং মান নির্ণয় সম্পর্কিত। আমরা চলে যাই এই টাইপ থেকে কি কি এমসিকিউ আছে। টাইপ 2 এর মধ্যে দেখেন এমসিকিউ, প্রথমে চিত্রের আলোকে নিচের কোনটা সঠিক, এখানে একটা চিত্র দিছে এবং এই চিত্রের আলোকে কোনটা সঠিক। তো আমি যদি একটু দেখি চিত্রটা কি দিছে, চিত্রটা এরকম একটা চিত্র দিছে, যেখানে এটা এইদিকে বুঝাইছে, এটা এইদিকে বুঝাইছে, এটা এইদিকে, তাহলে দুইটা একই দিকে, কোন দুইটা, এটা এল ভেক্টর, এটা এন ভেক্টর, এটা এম ভেক্টর, তাহলে এই তিনটা ভেক্টর আমাদেরকে দিছে। তিনটা ভেক্টর দেওয়ার পরে এই তিনটা ভেক্টরের মধ্যে তারা চিত্রের আলোকে কোনটা সঠিক বলছে। তো আমি যে দুটো একই দিকে, এই দুটাকে যদি একসাথে যোগ করি, এন ভেক্টর প্লাস এম ভেক্টর ইকুয়াল টু এল ভেক্টর, ঠিক না। তার মানে অপশনে কি এটা আছে, এল প্লাস এম, এল প্লাস এম ইকুয়াল টু এন প্লাস এম, n প্লাস m ইকুয়াল টু l, এটাই আছে অপশনে। ওই যে এই পাঁচটাকে এইদিকে লিখে দিছে, n প্লাস m ভেক্টর মাইনাস l ভেক্টর ইকুয়াল টু 0, এটা অপশনে রাখছে।
দেখছেন, এটা অপশনে রাখছে। হ্যাঁ, এই যে এখানে একটা ভেক্টর দিছে, একটু চিন্তা করেন, এটাকে এ দিছে, এটাকে বি দিছে, এটাকে সি দিছে। তীর চিহ্নগুলো আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজিক্যাল টু কত, এসি ভেক্টর, ঠিক না? তো নিচের কোনটা সঠিক বলছে এই চিত্রের আলোকে? তাহলে এবি প্লাস এসি, এবি প্লাস এসি এখানে নাই, এবি প্লাস এসি ইজিক্যাল টু বিসি দিছে, এটা ভুল দিছে, ঠিক আছে? তাহলে এটা ভুল দিছে। তাহলে এই যে দেখেন এখানে এই যে এবি প্লাস বিসি, আমরা তো সূত্র এটা লিখতেই পারি এটাকে, এই যে এটা একই দিকে আছে কোনটা, এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি। তাহলে এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি হইলে তাহলে এই এসিটাকে ওই এসির সাথে যদি আমি এই এবিটাকে ওদিকে নিই মাইনাস কইরা, তাহলে বিসিটা এই পাশে থাকলো, ঠিক আছে? তাইলে মিলে গেল। তাহলে আমাদের উত্তর কি? এটা সঠিক। ক্লিয়ার কিনা জিনিসটা? তারপরে ধরেন পি ভেক্টর কিউ ভেক্টর, পি ও কিউ লব্ধি। তাহলে লব্ধি মানে কি? দুটাকে যোগ করতে হবে। তো আমি যদি সরাসরি এখানে দুইটা ভেক্টরকে যোগ করি, একটু দেখেন তো, একটু দেখেন, এখানে 3i এখানে মাইনাস তাহলে 2i থাকবে না, মানে 3টাই থেকে একটাই মাইনাসের 2j আর j, তাহলে 3j হবে না। তারপরে -2 কে -6 কে -8 কে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি। এখন যদি লব্ধি ভেক্টরের মান বলতো তাহলে এটা হয়ে যেত, তখন এটা এরকম হয়ে যেত, তখন হয়ে যেত এটা। জাস্ট এখন আমাদের উত্তর কিন্তু এটা, এখন আমাদের উত্তর কোনটা? এটা, এখন নাম্বারটা। বাট মান বললে কিন্তু 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কত -8 স্কয়ার হয়ে যেত। তখন এটাকে ক্যালকুলেশন করে লব্ধি ভেক্টরের মানটা বের করতাম। এই যে ভেক্টর একটা দিয়ে দিচ্ছি, তার মান কত, ঠিক আছে? তারপরে আসেন এখানে মজার একটা ম্যাথ, এই যে কিউ, একটা হচ্ছে পি, পি বিন্দু। এবার পি কিউ ভেক্টরের, এখানে পি কিউ ভেক্টরের মানটা কত জানতে চাইছি। তাহলে এখানে আমি যদি দেখি পি বিন্দু 4, -3, 2 ধরলাম একটা বিন্দু, আর কিউ বিন্দুটা কত, আমি কিউ বিন্দুটা এখানেই ধরি 2, 3, -1। এই দুইটা বিন্দু আমাদেরকে দিল, এই দুইটা বিন্দু। তাহলে পি বিন্দুর যদি আমি অবস্থান ভেক্টরটা বের করি, তাহলে মূলবিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরটা কত? এটা তো 0, 0 হয়। তো আমি যদি তার অবস্থান ভেক্টরটা বের করি মূলবিন্দুর সাপেক্ষে, এই ওপি ভেক্টরটা হবে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা একটু আগে আলোচনা করেছি, ওপি ভেক্টরটা হবে কি? তাহলে ওপি ভেক্টর বা আর ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি কত, 4i - 3j + 2k, দেখছেন? আর এখান দিয়ে যদি আমি ও কিউ ভেক্টরটা বের করি, তাহলে ও কিউ ভেক্টরটা কত হবে? ও কিউ ভেক্টরটা হবে কত, 2i + 3j - k, ঠিক আছে? এগুলো হবে আমার ভেক্টর। জাস্ট টু পিছনেগুলো আমরা একটু খেয়াল করে দিবেন। তাহলে ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টর দুইটা পাইলাম। এখন আমাকে কিন্তু এটা বললাম, আমাকে বলছে পি কিউ ভেক্টরের মান। তাহলে পি কিউ ভেক্টর কিন্তু এটা, তাহলে এটা ছিল ওপি ভেক্টর মানে এইদিকে, এটা ছিল এইদিকে, তাহলে পি কিউ ভেক্টর মানে এইদিকে বুঝাচ্ছে। তাহলে ভেক্টরের ফর্মুলা অনুযায়ী আমি যদি এটাকে এভাবে লিখি যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু উল্টা দিকে এটা মানে ও কিউ ভেক্টর, হয় না? তাহলে আমি শুধু পি কিউ ভেক্টর যদি আমি চিন্তা করতে চাই, ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, এটা লেখা যায় না? কিন্তু আমরা এটাকে শর্টকাটে আমরা সবসময় মনে রাখবো, যেমন পি কিউ বলছে, পি কিউ ভেক্টর মানে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। সহজ কথায় আগে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, সহজে কিউ থেকে পি বাদ, মানে কিউ থেকে পি বাদ, ঠিক আছে? তাহলে কিউ এখানে এই যে পি কিউ সবসময় খেয়াল রাখবো, ঠিক আছে? যদি দুইটা বিন্দুর এরকম আমাদেরকে দেয়, তখন আমরা এটা নর্মালি যে দুইটা বিন্দুর মান যদি বের করতে বলে, তাহলে আগে শেষেরটা থেকে আগেরটা বাদ দিই। তাহলে ও কিউ ভেক্টর মাইনাস ওপি, ও কিউ ভেক্টর মানটা কত ছিল? এই ও কিউ ভেক্টর মান তো আমাদের জানা, এইটা ছিল, এটা থেকে এবার এটা মাইনাস করে দিব। তাহলে এই যে 2i থেকে যদি 4i, এই যে 2i থেকে যদি 4i বাদ দিই, তাহলে মাইনাসের আর 2i থাকবে। তারপরে এই 3i থেকে যদি -3, তাহলে দুটোই মাইনাস, মানে 3i থেকে এটা প্লাস হয়ে এটা 6j হয়ে যায়। তারপরে -k থেকে যদি এই -k থেকে যদি -2 কে যদি বিয়োগ হয়, তাহলে -3k হয়ে যায়। তাহলে এটা ছিল ওপি ভেক্টরটা, বাট তার মানটা যদি বের করি, তার মানটা হবে এই রকম, ঠিক আছে? তাহলে এটা হলো -2 স্কয়ার, এটা হলো 6 স্কয়ার প্লাস এটা হলো -3 স্কয়ার। তাহলে রেজাল্টটা হলো কত? এটা 4 আর এটা হচ্ছে 36, 40 আর হচ্ছে 9, 49, 4 49 ইজ ইকুয়াল টু 7। তাহলে আমাদের এই মানটা কত হইলো? দেখেন জিনিসটা কি বুঝছেন, যে 5 এই 5 নাম্বারটা যেটা এই কিউ ভেক্টর আর পি কিউ বিন্দু আর পি বিন্দু দুইটা বিন্দু দিয়েছে, বাট চাইছে কি ভেক্টরের মান। সেক্ষেত্রে আমাদের কি কি কাজে লাগছে দেখেন, আমরা বিয়োগটা কাজে লাগছে, এখানে মান নির্ণয়টা কাজে লাগছে। সেখানে দুইটা ভেক্টরের বিন্দু দেওয়া থাকলে কিভাবে তার ভেক্টরটা মূলবিন্দু অবস্থান ভেক্টর দিয়ে তার কিভাবে আমরা ভেক্টরটাকে সাজাই, সেই জিনিসটা আমাদের এখানে কাজ করছে, ঠিক আছে? তো এখানে এটা আশা করি আপনারা নিজেরা পারবেন যে এ ভেক্টর এই বি ভেক্টর। তাহলে এই ভেক্টরকে 6 দ্বারা গুণ, বি ভেক্টরকে 3 দ্বারা গুণ করে দুইটা বিয়োগ, তাহলে এটা 6 দ্বারা গুণ করলে 6i, এটাকে 3 দ্বারা গুণ করলে 12i। তাহলে আমাদের এখানে প্রথমটা আমরা মিলাই 3 দ্বারা গুণ করলে এটা 12i, তাহলে এটা হচ্ছে 6i আর মাইনাস থেকে যদি 12i করে মাইনাসের আরো 6i থাকবে, তাহলে উত্তরটা -6। তো প্রথমটা বুঝে ফেলছি, যেহেতু আর কোথাও -6 নেই, তাহলে উত্তরটা কোনটাই হবে? এটাই হবে। জাস্ট একটু নিজে এই উত্তরটা করে নেবেন। তাহলে আমরা টাইপ 2 এর যে এমসিকিউ গুলো ছিল, সেগুলো আমরা শেষ করেছি। ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ,
আরে মান নির্ণয় সম্পর্কিত যে আলোচনাগুলো আমরা এই টাইপ 2 তে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা চলে যাই টাইপ 3 তে। খুবই গুরুত্বপূর্ণ টাইপ 3। টাইপ 3টা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ থেকে একটা 49 বিসিএস একটা কোশ্চেন আসছে। সেম টাইপ থেকে আমাদের একটা কোশ্চেন বিসিএস আসছে। স্কেলার গুণনটা কি, স্কেলার গুণের নিয়মাবলী বা ধর্মাবলী, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। স্কেলার গুণনটা কি, যদি দুইটা ভেক্টর, ধরেন একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টর একটা এ ভেক্টর একটা যদি ভি ভেক্টর হয়, একটা এ ভেক্টর একটা ভি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, একটা এ ভেক্টর একটা ভি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত হয়, থিটা হয়, তখন এই থিটাটা কত হইতে হবে, 0 থেকে বড় বা 0 সমান, বা থিটা মানটা পাই থেকে মানে 180 থেকে ছোট, বা এই লিমিটটা থিটাটা হচ্ছে এটা হইলে এই এ বি cos থিটাকে কি বলা হয়, এ বি cos থিটাকেই তাদের ভেক্টরের ডট গুণফল বা ভেক্টরের স্কেলার গুণন বলা হয়। ঠিক আছে, এই ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি। তাহলে এই এ বলতে আর এই এর মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, এই কিন্তু একটা ভেক্টর, আর এটা কিন্তু তার মান, এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু, কিন্তু এটা মনে রাখবেন, আর ভি ভেক্টরটা ইজ ইকুয়াল টু, ভি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু বি। তার মানটা মানে তো বুঝি, ওই যে মানটা বের করে ফেলি আমরা রোড দিয়া। এ ভেক্টর ইজ ইকুয়াল টু যদি এরকম হয় যে রোড দিয়ে x1 স্কয়ার x1 বাই a1 স্কয়ার, এটা দিয়ে আমরা যে মানটা বের করি এটা হচ্ছে এটা। তাহলে এবি cos থিটাকেই এই দুইটার ভেক্টর মানে ডট গুণফল বলে, ভেক্টরের ডট গুণফল। আরেকটা আছে ভেক্টর গুণফল, কিন্তু এটা হচ্ছে ভেক্টরের ডট গুণফল। ঠিক আছে, এবি cos থিটা, সেখানে এ বলতে এই এ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মডুলাস অফ বি, মানে এইটা আমরা এই ভেক্টরের মান বি ভেক্টরের মান তারপর cos থিটা, এইভাবে লেখা যায়। বাট এবি লিখলে বুঝে নিব যে এটা মানে এ, এটা মানে এ। ঠিক আছে, এটা ছিল আমাদের ভেক্টরের ডট গুণফল। তারপর আমরা ভেক্টরের ডট গুণফলের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভেক্টরের ডট গুণফলের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা একটু আগেই যেটা শিখছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু ছিল এ বি cos থিটা, ঠিক না, এটা ছিল না। তাহলে আমি যদি cos থিটাকে এই পাশে রাখি, তাহলে এটা এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, ডিভাইডেড বাই এ বি হয়ে যায়। এটার মান আর কি। তারপরে শুধু থিটা এখানে যদি এই পাশে রাখি, তাহলে cosটা ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান আর বি এর মান, এটা দিয়ে আমরা কি করতে পারি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী, দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোন থিটাটা ছিল, এই থিটাটা যে ভেক্টর আর বি ভেক্টরের যে থিটাটা ছিল, সেই থিটাটা আমরা নির্ণয় করতে পারি কোন সূত্র অ্যাপ্লাই করে, এই সূত্রটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, আর যদি এই দুইটা ভেক্টরের গুণফলের মানটা যদি 0 হয়ে যায়, তখনই আমরা বুঝবো, যদি দুইটা ভেক্টরের গুণফলটা যদি 0 হয়, তখন একটা ভেক্টর একটার উপর কি ছিল, 90 ডিগ্রি। যদি থিটার মান কত হয়, থিটা মান 90 ডিগ্রি হয়, তখনই আমরা বুঝবো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, মানে লম্ব হইলে তাদের থিটাটা কত হবে, 90 ডিগ্রি হবে। একটু খেয়াল রাখবেন, থিটাটা 90 ডিগ্রি হবে। যদি এ ডট বি এর মান, দুইটা ভেক্টরের গুণফল যদি 0 হয়, দুইটা ভেক্টরের গুণফল যদি 0 হয়, তাহলে তারা পরস্পর কি হবে, লম্ব হবে। 3 নাম্বার, এ বরাবর, এটা কিন্তু খুবই মানে মজার বিষয়। এখানে দেখেন এ বরাবর, এটা কিন্তু বারবার এখানে আমাদের আসে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এই জিনিসটা খেলে এ ভেক্টর বরাবর, তাইলে যার বরাবর বা এর উপর, আমাকে বলতে পারে এর উপর, যার উপর তাকে আমরা সরাসরি নিচে বসাই দেব, তার মানটা নিচে বসাই দেব, মান, তার মানটা নিচে বসাই দেবো, নিচে দুইটা ডট গুণফল, ডট গুণফল তো বুঝছি, ডট গুণফল কি বুঝছি, তাইলে দুইটা ডট গুণফল। আমাকে যদি বলে বি এর বরাবর বা বি এর উপর এ লম্ব বিক্ষেপ, তাহলে বি এর উপর যদি বলা হয়, বি এর উপর এ ভেক্টর এর লম্ব বিক্ষেপ যদি বলে, লম্ব বিক্ষেপ যদি বলে, আমরা কি করব, আমরা কার উপর, বি এর, তাহলে ভি ভেক্টরের মানটা নিচে চলে যাবে, আর দুইটা ডট গুণফল ভেক্টরটা উপরে থাকবে। বুঝছি ঘটনাটা? ঠিক আছে, দুইটার ডট গুণফলটা উপরে থাকবে আর মানটা নিচে চলে যাবে। ঠিক আছে, তাইলে এটা। আর যদি উপাংশ বলে, এ এর বরাবর বি এর উপাংশ বলে, উপাংশ বা লম্ব বিক্ষেপ না বলে বা অভিক্ষেপ বলে, তাও সমস্যা নেই। ঠিক আছে, আর যদি উপাংশ বলে বা অংশক বলে, উপাংশ বললে এইটুকু ডিফারেন্স হবে। প্রথমটার ক্ষেত্রে উপাংশ বললে হবে এটা, এই ভেক্টর ডট বি ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই এর মানের স্কয়ার করে এখানে একটা ভেক্টর গুণ হবে, এখানে একটা ভেক্টর গুণ করে দিব আমরা। ঠিক আছে, অংশক বলে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যদি উপাংশ বলে, যে কার উপাংশ, বি এর উপর এর উপাংশ, তার মানে কার উপর, বি এর উপর, তাহলে বি তো এ, বি এর উপর মানে কে নিচে, বি নিচে। ঠিক আছে, আর এ ডট বি দুইটা ডট গুণফল হবে। কিন্তু এখন বলছে উপাংশ বা অংশক, তখন এটার মধ্যে একটা স্কয়ার দিয়ে যেটা গুণ করছি, এই ভি ভেক্টরটা আবার এখানে হবে। তাহলে এখান থেকে আমরা 4টা সূত্র শিখলাম।
চারটা সূত্র, এগুলো আমি এই পাশে বলে দিচ্ছি, ঠিক আছে। লম্ব বিক্ষেপ এগুলো ছিল। আয়তাকার একক ভেক্টর যে আই জে কে, এগুলোর ক্ষেত্রে আমরা তো জানি এগুলো রোলসটা কি ছিল, যদি সিমিলার একই ধরনের হয় আই জে বা জে 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 অথবা কে কে এর মান কত হয় 1 হয়, আর ভিন্ন হইলে আই জে জে আই কে অথবা জে জে আই অথবা জে কে, ঠিক আছে, জে কে অথবা কে আই অথবা কে আই অথবা কে জে, এগুলোর ক্ষেত্রে কি হবে 0 হবে। হ্যাঁ, আয়তাকার একক ভেক্টর এগুলো কি হবে 0 হবে এগুলো, আর এটা 1 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমরা যদি 5 নাম্বারটা একটু দেখি, ধরেন আপনার কাছে একটা ভেক্টর দিল, ঠিক আছে, একটা ভেক্টর আপনাকে দিল, কি দিল, যে একটা ভেক্টর a ইকুয়াল টু দিল a1i প্লাস a2j প্লাস ধরেন a3k, ঠিক আছে। আবার v ভেক্টর ইকুয়াল টু দিল a2i প্লাস ধরেন v2j প্লাস a3 a2 a2 a1 a2 a3, তাহলে এটা v1 b2 b2 b3 দিলাম, ঠিক আছে, দুইটা ভেক্টর দিল। এখন যদি দুইটাকে ডট গুণফল করি, দুইটাকে ডট গুণফল করলে এখানে এইটা দিয়ে প্রত্যেকটাই গুণ করা যাইতো, বাট এ দ্বারা এর গুণ করলে না 0 হয়ে যাবে, তাহলে শুধু এটা দ্বারা মানে a1 v1 প্লাস a2 v2 প্লাস a3 v3 হবে রেজাল্ট, ঠিক আছে এটা। কিন্তু যদি আমি a1 এর সাথে a1 এই গুণ করি, তাহলে এটার সাথে এটাই গুণ করলে এটা হবে কত a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। আবার যদি বি ভেক্টরের সাথে যদি বি ভেক্টরটা গুণ করি, বি ভেক্টর ডট গুণফল করি, তাহলে এটা হবে b1 স্কয়ার b2 স্কয়ার b3 স্কয়ার, ঠিক আছে। বুঝছেন নি ঘটনাটা, মানে এখানে এই জিনিসগুলো দেয়া আছে, বি ভেক্টরের সাথে বি ভেক্টর যদি গুণ করি, বি ভেক্টরের সাথে আরেকটা, আর ভেক্টরের বিনিময় বিধি এটা মেনে চলে, মানে মনে রাখবেন ডট গুণফলের ক্ষেত্রে ডট গুণফলে মানে a ডট বি বিনিময় বিধিটা মানে a ডট বি ইজ ইকুয়াল টু v ডট a হয়, ঠিক আছে। দুইটা ভেক্টরের গুণ বিনিময় বিধিটা মেনে চলে, ঠিক আছে, ডট গুণফলের ক্ষেত্রে। আবার বিতরণ বিধি মানে এটাও মেনে চলে। ধরেন এই ভেক্টরটা এইভাবে আসে, তো আমি যদি এটাকে গুণ করি, তাহলে এ ভেক্টর ইনটু ভি ভেক্টর, তারপরে প্লাস এ ভেক্টর ইনটু সি ভেক্টর, এটাও লেখা যায়। এটাকে এটা দিয়ে গুণ করে এইভাবে বিতরণ বিধিও মেনে চলে, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ বানাইতে পারে কোন উত্তরটা সঠিক বা বিনিময় বিধি মেনে চলে কিনা। স্কেলার গুণনের ক্ষেত্রে বিতরণ বিধি এবং বিনিময় বিধি দুইটা বিধি মেনে চলে, ঠিক আছে। এইগুলো হচ্ছে বিধিগুলো, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, স্কেলার গুণনের বৈশিষ্ট্য এবং স্কেলার গুণনের সংজ্ঞা বা এই জাতীয় জিনিসগুলো আমরা আলোচনা করেছি টাইপ 3 এর কনসেপ্টে। এবার এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এমসিকিউ কি আছে দেখি। দেখেন দুইটার মধ্যবর্তী কোণ, শুরুতেই যেটা আমাকে বলতেছে যে দুইটার মধ্যবর্তী কোণ কত, কোন দুইটা, এটা একটা ভেক্টর ধরলাম আমি, এটা এই ভেক্টর মানে i মাইনাস জে, আর এটাকে ধরলাম আমি বি ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস i মাইনাস জে, ঠিক আছে, মাইনাস i মাইনাস জে। মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু আমরা শিখছিলাম যে cos ইনভার্স, ঠিক আছে, আমরা এইভাবে শিখছিলাম যে cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই তাদের মান, ঠিক আছে, মডুলাস অফ a v, ঠিক আছে। একটা জিনিস দেখেন, তার আগে যদি আমরা একটু যাচাই করি যে আসলে দুইটার মান কোনটা মধ্যবর্তী কোনটা কি 90 হয়, আমি একটু যাচাই করে দেখি 0 হয় কিনা a ডট বি। যদি 0 হয় তাহলে থিটা 90 ডিগ্রি বুঝে ফেলবো। তাহলে এই যে i এর সহগ মানে আমরা দুইটা ডট গুণফল বের করলে, তাহলে a ডট বি যদি বের করি, তাহলে এর মান কত i মাইনাস জে, তারপরে বি এর মান কত মাইনাস i মাইনাস জে। তো এই ক্ষেত্রে সহজে ডট গুণফলটা করে ফেলবেন, i এর সহগগুলো দ্বারা i এর গুণ করে ফেলবেন -1, জে এর গুলো দ্বারা জে এর গুণ করে ফেলবেন মানে +1, কারণ i এর দ্বারা i এর গুণ করে যদি -1 পাইছি, i দ্বারা j এর গুণ করলে তো এটা অটোমেটিক্যালি কত হয়ে যাবে -1 ইনটু 0 হবে। কেন i ইনটু j হবে, তখন তো 0ই হবে, কারণ i এর সাথে তো j গুণটা 0 হয়। স্কেলার গুণনে i ইনটু j কত হবে 0 হবে। সেই সূত্র অনুযায়ী i এরটা i এর সাথে গুণ করলে, যেটা j এর সাথে গুণ করলে আনা, বাকিটা করা লাগবে না। তাহলে এটা কত হলো 0 হলো। তাহলে বুঝে গেছে এই দুইটা ডট গুণফলের মান যেহেতু শূন্য হয়েছে, ডট গুণফলের মান যেহেতু শূন্য হয়েছে, তাহলে কনফার্ম হয়ে গেলাম যে দুইটা থিটার মানটা 90 ডিগ্রি ছিল, মানে দুইটা ভেক্টর পরস্পর লম্ব ছিল, দুইটা ভেক্টর পরস্পর লম্ব ছিল। হ্যাঁ, এখানে দেখেন কোথায় থেকে প্রশ্ন আসছে, a ডট বি হলে ভেক্টর দুটি কি হবে, যদি ডট গুণফল হয়, a ভেক্টর আর বি ভেক্টর যদি ডট গুণফল হয় 0 হয় ডট গুণফল, তখন সেটা ভেক্টর পরস্পর লম্ব হয়, ঠিক আছে। 3 নাম্বার দেখেন, a ভেক্টরের বরাবর, যার বরাবর সে নিচে চলে যাবে, তার মানটা নিচে চলে যাবে, বি এর উপর লম্ব দিকে, এই ভেক্টরের বরাবর বি এর, এই ভেক্টর বরাবর বি এর লম্ব বিক্ষেপ। এখানে আমার এই লেখাটা কেটে দেওয়া উচিত, যে এই লেখাটা কেটে দেওয়া উচিত, বি এর উপর না, বি এর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ বি এর, তাহলে এ ডট বি হবে,
ঠিক আছে, এ ডট গুণফল হবে, এটা হচ্ছে এর বরাবর, যার বরাবর সে তার মানটা নিচে চলে যাবে। ঠিক আছে, সেম কাহিনী এটা। এরপরে 4 নাম্বার দেখেন, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। লম্ব হলে ল্যামডার মানটা কত? আমরা জানি যে লম্ব হলে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হওয়ার কথা। তাহলে দুইটা ডট গুণফল যদি আমরা করি, আই এর সহগ আর আই এর সহগ কত? 2, মানে 1 * 2, তারপরে প্লাস ল্যামডা, আর এখানে যে সহগ 1, তাহলে ল্যামডা * 1 মানে ল্যামডা, প্লাস 2 * 2 * -2। ঠিক আছে, মানে ওই যে কে সহগ আর কে সহগ -2, তাহলে এটাকে শর্টকাটে করে ফেললাম। 2 + ল্যামডা - 4 = 0, তার মানে ল্যামডা - 2 = 0, ল্যামডা = 2। ঠিক আছে, তার মানে বলছে ল্যামডার মান কত হলে এরা পরস্পর লম্ব হবে। তার মানে দেখেন, এটা দিয়ে কয় রকমের যে অঙ্ক আসতে পারে। এই ভেক্টর দুটোকে চেঞ্জ করে দিব, মূল ফরম্যাট আমরা ঠিক রেখে এই টাইপের আর অঙ্ক আমরা দেই নেই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে স্টার চিহ্ন আপনারা দিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। এ ভেক্টর বি ভেক্টর লম্ব হবে যদি এই দুইটা ডট গুণফল কত হয়? ডট গুণফলের মান 0 হয়। ঠিক আছে, ক্রস গুণফলের মান 0 হইলে হয় না, ক্রস গুণফল 1 হইলে হয় না, এবং 1 হইলে হয় না। দেখেন, ডট গুণফলটা কত হইতে হয়? 0 হইতে হয়। তাদের অন্তর্ভুক্ত কোণ কত? ঠিক আছে, কার অন্তর্ভুক্ত কোণ? দুইটা ভেক্টর বলে দিয়েছে তাদের অন্তর্ভুক্ত কোণ। তো আমরা যদি কোণটা বের করি, আমি একটু শর্টকাট করে দিই। ধরেন এই ভেক্টরটা দিয়েছে কত? এই ভেক্টরটা দিয়েছে i - j + এর k। বি ভেক্টরটা দিয়েছে কত? বি ভেক্টরটা আমাদের দিল হচ্ছে এটা মাইনাসের 3i, তারপরে প্লাসের 2j প্লাসের k। তো আপনি যখন এটা কোণটা বের করবেন, আপনি অপশনগুলোকে মাথায় রাখবেন। তাহলে আমার কোণটার ক্ষেত্রে আমি জানি যে থিটা ছিল cos ইনভার্স a ভেক্টর ইনটু b ভেক্টর ডট গুণফল বাই a ভেক্টর ইনটু b ভেক্টরের মান। তাহলে দুটোরে যদি ডট গুণফল করি, তাহলে উপরে কত হয় একটু ট্রায়াল দেই। এই 1 আর -3 গুণ করলে হয় -3, তারপরে ডট গুণফল, এরপরে -1 আর 2 গুণ করলে হয় -2, আর 1 এর গুণ করলে 1। তাহলে এই -3 আর -2 -5 প্লাস আর 1 মানে -4, তাহলে উপরে -4 থাকবো। cos ইনভার্স -4 এবার আছে নিচে। তাহলে অপশনগুলোর মধ্যে আমি চলে আসি, -4 একটা তো নাই, একটাতে আছে, তাহলে উত্তর এটা শেষ। আপনি এই যে দেখেন, কোনটা আমরা যখন বের করছি, দুইটা ডট গুণফল হবে আর দুইটার মান হবে। তো মান আমরা আবার আলাদা আলাদা বের করব, যে a এর মানটা বা এই ভেক্টরের মানটা কত। ঠিক আছে, এটা মানটা কত হবে? যেখানে আমি এই ছোট হাতের এখানে বড় হাতের দিয়ে প্রকাশ করছি, একটু বুঝে নেবেন যে এটাও বড় হাতের, বা এটাকে বড় হাত ছোট হাতের দিয়ে প্রকাশ করলেই সুন্দর হইতো। এটা এই ভেক্টর, এটা ধরেন বি ভেক্টর। তাহলে এখন আমার এটা বের করার দরকার নাই। যদি দুইটাতে -4 থাকতো, তখন আমি এই যে এ বার করতাম। এর মানটা কত হইতো? √1² - 1², তারপরে 1, মানে এটা 3, এটা হচ্ছে √3। আর এটা হবে রুট মনে হয় 3 আর 2 মানে 9, 9 আর 4 হচ্ছে কত? 10, 14 হবে, √14 মনে হয়। 9, 4, 13, 1, 14 হবে। ঠিক আছে, √14 হবে, নিচে দুইটা এরকম হবে। ঠিক আছে, তার মানে √3, 14 কত? 42। ঠিক আছে, বুঝছেন ঘটনাটা? নিচে দুইটাই যেহেতু রুট আছে, √42 হবে। পরেরটা আমি একসাথে গুণ করে ফেলছি আর কি, পরেরটা আমি এখানে বের করে ফেলছি, যেহেতু দুইটা গুণ আছে, এটা বিয়েরটাও বের করে ফেলছি। তাহলে 6 নাম্বারটা কি বুঝছি? আশা করি আমরা বুঝছি। তারপর আমরা চলে যাই 7 নাম্বার। 7 নাম্বারে এ ভেক্টর বি ভেক্টর, এটা একটা ভেক্টর, বি একটা ভেক্টর। বলছে এই দুইটা ভেক্টর এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এই যে দেখেন, তার উপর এর উপর, তার মানে এই ভেক্টরটাকে নিচে নিয়ে নিলাম, এই ভেক্টরটা নিচে নিলাম, তার মানটা, আর এই ভেক্টর ডট বি ভেক্টর ডট গুণফল হবে। তাহলে দুইটা ডট গুণফল আমরা এইভাবে এইখানেই করে ফেলবো। এই 2 আর 1 গুণ করলে 2, তারপরে 1 আর -1 গুণ করলে -1, এক আই কে সহগ, এটা হচ্ছে +2, তাইলে 4। আর এটার মানটা কত হবে? এই ভেক্টরের মানটা কত হবে? √12, এর মান হবে 2², 1², 1², 1, 1 আর হচ্ছে 4, মানে 6 হবে। তার মানে উপরে হচ্ছে কত? 4 থেকে বাদ গেলে 3/6, √6। এটা কি ক্যালকুলেশন করা যায়? 3 ডিভাইডেড বাই √2 * √3 লেখা যায়, নিচেরটাকে √6। এই 3 √3 দ্বারা এই 3 কে কাটলে একটা √3 উপরে থাকে আর একটা √2 নিচে থাকে, তাহলে এইটাকে √3 / 2 লেখা যায়। অপশনটাকে কত লেখা যায়? √3 / 2 লেখা যায়। তাইলে এই যে বি এর লম্ব বিক্ষেপ, এখন এটা কি সেম না? বাট বি এর উপর বা বি এর বরাবর, যার উপর বা যার বরাবর বলবে তার মানটা নিচে চলে যাবে, বাকি দুটো ভেক্টরের ডট গুণফল উপরে হবে, শেষ। এবার ক্যালকুলেশন করে দিলে উপরে মানটা কত হইতে পারে? উপরে মানটা আবার উপরটা দেখে আনসার দিয়ে দেন না, কারণ নিচেরটার সাথে কাটাকাটি তো যাইতে পারে। যেমনটা এখানে গেছিল যে উপরে 3 আছে, তাহলে উপরে যেটাতে 3 আছে উত্তর এটাই হবে। মাঝে মাঝে একটু ধরা দিয়ে দিতে পারে, ঠিক আছে, মাঝে মাঝে একটু ধরা দিয়ে দিতে পারে। তারপরে এই ভেক্টর বি ভেক্টর, এটা আমরা পারবো। আমরা চলে যাই 9 নম্বরে। 9 নম্বরে এই ভেক্টর বি ভেক্টরের দিক বরাবর বি এর অংশক বা উপাংশ যখন বলবে, অংশক বা উপাংশ বললে মনে আছে?
ভেক্টরের দিক বরাবর, কার বরাবর? এর দিক বরাবর, তাইলে এর মানটা নিচে হবে অংশক বা উপাংশক বলে এটা স্কয়ার হয়ে যায়, আর এখানে এটার ভেক্টরটা চলে আসে আর দুইটা ডট গুণফল, কাজ শেষ। তার মানে এটার এখন আমরা কি করব, এটার স্কয়ার যদি করি তাহলে 2 স্কয়ার আর 4 স্কয়ার, 2 স্কয়ার হয় 4, 4 স্কয়ার হয় 16, মানে 20, 20 আর 21, তাহলে নিচে হবে রুট 21, আর উপরে দুইটা ডট গুণফল, এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে ডট গুণফল, তাহলে ওই 2 আর 1 গুণ করলে হয় 2, 4 আর 1 গুণ করলে হয় প্লাস এর 4, -1 আর মাইনাস এই +3 গুণ করলে হয় -3, আর এই ভেক্টরটা এখানে থাকে, যেহেতু উত্তরের মধ্যে অপশনগুলোতে এটা রয়েই গেছে, এটা আমরা রাইখেই দিলাম। এটা ইচ্ছা করলে আমি ভেক্টরের মানটা বসাই দিতে পারতো তারা, এটা রাইখে দিছে। তো এবারে 2 আর 4 হয় 6, 6 থেকে 3 কমলে আরো 3 ডিভাইডেড বাই √2 ইনটু 1, ঠিক আছে, ইনটু এই ভেক্টর, এটা রাইখে দিছে 3/2 ইনটু 1 ইনটু এই ভেক্টর, এটা কমন নাম্বার। ঠিক আছে, এটাকে আরো একটু মডিফাই করা যেত, অপশনটাকে আমি এটা লিখতে পারতাম যে 3 × 7 = 1/7, ঠিক আছে, 1/7 ইনটু এটা থাকতো, ঠিক আছে, এটাও থাকতে পারতো। আচ্ছা যাক, এটা বোঝা যায় একই জিনিস। এই ভেক্টরটা দ্বারা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই ভেক্টরটা দ্বারা জেড অক্ষের সাথে, তাহলে এটা একটা ভেক্টর জেড অক্ষ। দেখেন এটা যদি ভেক্টর হয়, ধরেন 2y + এর 3j + এর 5k, এটার সাথে জেড অক্ষ, তাহলে জেড অক্ষের ভেক্টরটাকে আমি ধরলাম b, তাহলে এটা 0 × i + এর 0 × j + এর 1 × জেড অক্ষের, এটা হচ্ছে স্থান ভেক্টর। জেড অক্ষটাকে বি ধরলে, এটাকে এ ধরলে, তাহলে এইটার সাথে মানে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে এর সাথে এখন বি এর উৎপন্ন কোণ, কারণ জেড অক্ষটাকে তো আমি এটা ধরে ফেলছি, মানে এক কথায় শুধু 1 কেটে থাকে, বাকি দুইটা 0, তাহলে উৎপন্ন কোণ মানে θ = cos ইনভার্স। cos ইনভার্স কি ছিল, এই দুইটা ভেক্টরের ডট গুণফল, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, 5 × 1 মানে 5, আর দুইটার নিচে কি হবে, মান হবে, এটার মান কত হয় নিচে, এটার মান তো 1 হবে, মূলত এটার মানটাই নিচে ব্যবহৃত হবে। 2 স্কয়ার মানে 4 আর 3 স্কয়ার মানে 9, 4 + 9 √4 + 9 + 25, তাহলে আমাদের মানটা কত হয় 4 29, 29 এর √38। তাইলে এটার x অক্ষের সাথে যদি z অক্ষের সাথে উৎপন্ন করে, যদি x অক্ষের সাথে বলতো তাহলে এই v ভেক্টরটা কিন্তু তখন হইতো i + 0 × j + 0 × k, ঠিক আছে, তখন এটার সাথে উৎপন্ন কোণটা আমার একটু চেঞ্জ হইতে পারতো, ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে y অক্ষের সাথে, আবার যদি z অক্ষের সাথে দিত এই v ভেক্টরটা চেঞ্জ হয়ে যেত, তখন হইতো কত, তখন এই 0 × i + এর এই যেটা ঠিক থাকতো 0 × k হয়ে যেত, ঠিক আছে, এটা হচ্ছে z অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা এটা তো এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আর আমরা যেটা করছি এটা কিন্তু z অক্ষ। এই তিনটা অক্ষের সাথে কি কি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা শর্টকাটে এগুলো করে ফেলব। নিচে কোন সম্পর্কটা সঠিক, তো আমরা এটা দেখলি তো বুঝি এটা কোন সম্পর্কটা সঠিক। i k × k এর মান 1 হয় না, ডট গুণফল করলে যদি সিমিলার হয় তাহলে মানটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে, যদি সিমিলার হয়ে যায় মানটা, বাকিগুলো দেখেন মানে হবে না, এটা ভিন্ন আছে তাই 1 হবে না, এই দুটোও ভিন্ন, 1 হবে না, 0 হবে, বাকিগুলোর সঠিক উত্তরটা কি ছিল, 0 ছিল, ওইগুলো সঠিক হইতো যদি 0 হইতো। এ ভেক্টর বি ভেক্টর, এই ভেক্টর ডট বি ভেক্টর কত, তো a1 ডট করলে a1 × b1, a2 × b2, a3 × b3, ডট গুণফলটা এটা হবে, ঠিক না, এটা ডট গুণফলটা কোনটা হবে, এটা হবে। তারপরে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হলে এদের স্কেলার গুণন কোণটা, দুটার মধ্যবর্তী কোণ যদি কি হয়, মধ্যবর্তী কোণ থিটা হয়, স্কেলার গুণনটা কি ছিল, এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুটো ভেক্টর হইতো তাহলে স্কেলার গুণনটা ab cos থিটা হইতো না, স্কেলার গুণনটা কত হইতো, ab cos থিটা হইতো, ঠিক আছে। আজকে আমরা এখানে এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি ভেক্টরের 3টা টাইপ শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা আরো বাকি 3টা ক্লাস শেষ করার পরিকল্পনা আছে, ঠিক আছে। একটা ক্লাস বাড়ছে, আমি ভাবছিলাম ভেক্টরটাকে একটা ক্লাসে শেষ করব, তো একটা ক্লাস নিতে গেলে একটু বড় হয়ে যায়, আমি একটু ক্লাসগুলো ছোট করার চেষ্টা করি যাতে অন্ততপক্ষে বোরিং না লাগে, কারণ এখানে কিন্তু কম সময়ে অনেকটা করা হয়, যেখানে ধরেন আমি 4-5 ঘন্টা নোট করে যেটা করা এটা দেখে গেছে আমি 20 মিনিটেই মানে লেকচার দিয়ে ফেলি খুব দ্রুত, সেক্ষেত্রে আপনারা কম সময়ে জিনিসটা কভার হয়ে যায়, যদি আবার প্র্যাকটিসটা করতে পারেন আশা করি আপনারা অনেক বেনিফিট পাবেন, ঠিক আছে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।